ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ইসরায়েলের কারণে এই অঞ্চলে শান্তি বিনষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েল ইরান সংঘাত ইস্যুতে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও আনা হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, 19 জুন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ এনেছে এমন আগ্রাসী শক্তি কখনোই বিশ্ব শান্তি ধ্বংসের দায় এড়াতে পারবে না। এতে বলা হয়, 13 জুন ভোরে ইরানের ওপর বেপরোয়াভাবে বৃহৎ পরিসরে সামরিক আক্রমণ শুরু করে ইসরায়েলের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা। এটা একটা অবৈধ কাজ যা আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা ও উদ্বেগের জন্ম দিচ্ছে এবং এটি মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মূলনীতি লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের বেপরোয়া সামরিক আক্রমণ প্রতিদিনই বাড়ছে, যা একটি সার্বভৌম রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার অযৌক্তিক লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে একটি অমার্জনীয় অপরাধ। উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। সরকারি ভাষণে তিনি বলেন, বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ববাসী প্রত্যক্ষদর্শী। এই পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে আমেরিকা, পশ্চিমা বিশ্ব সমর্থিত ও পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সারের মতো সত্তা। এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের ক্ষেত্রে প্রধান অপরাধী। মধ্যপ্রাচ্যের 4টি যুদ্ধ এবং অতীতে কয়েক ডজন সামরিক আক্রমণের মাধ্যমে ইসরায়েল ক্রমাগতভাবে তার অঞ্চল সম্প্রসারণ করেছে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকা, জর্ডান নদীর পশ্চিম তীর, লেবানন, সিরিয়া এবং অন্যান্য আঞ্চলিক দেশে ধাপে ধাপে সামরিক আক্রমণ বাড়িয়েছে, যার ফলে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে এবং একটি গুরুতর মানবিক সংকট তৈরি হয়েছে। তার ভাষ্যমতে, আন্তর্জাতিক সম্প্রদায় কঠোরভাবে পর্যবেক্ষণ করছে যে আমেরিকা ও পশ্চিমা শক্তি যুদ্ধের আগুন উস্কে দিচ্ছে। ইরানের বৈধ সার্বভৌম অধিকার এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে। ইসরায়েলের ভূখণ্ড সম্প্রসারণ নিয়ে উন্মাদ হয়ে ওঠার জন্য নিন্দা করা তো দূরের কথা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে একটি অনিয়ন্ত্রিত বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তারা। মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধ নিয়ে আসা ইহুদিবাদীরা এবং পর্দার আড়ালে থাকা শক্তিগুলি যারা উৎসাহের সাথে তাদের পৃষ্ঠপোষকতা এবং সমর্থন করে, তাদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ধ্বংস করার জন্য সম্পূর্ণরূপে দায়ী করা হবে বলেও উল্লেখ করে উত্তর কোরিয়া। এদিকে কিম জন উনের এমন বার্তা সরাসরি ইরানকে সমর্থন করার ইঙ্গিত বহন করে। শুধু তাই নয়, কিম জং উনের সেনাবাহিনী ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। ধারণা করা হয়েছিল ইরানের পক্ষে সর্বপ্রথম মাঠে নামবে রাশিয়া, তারপর চীন, তালিকার শেষের দিকে ছিল উত্তর কোরিয়ার নাম। কিন্তু গোটা বিশ্বকে অবাক করে দিয়ে উত্তর কোরিয়াই আগে ইরানের পক্ষে প্রত্যক্ষ অবস্থান নিচ্ছে। এবার হয়তো নড়েচড়ে বসবে রাশিয়া আর চীনও। আর যদি তাই হয়, তাহলে ইসরায়েল ইরান যুদ্ধ সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে সময় নেবে না, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনার খবর। রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহু বলেছেন, ইরানের নেতৃত্ব পরিবর্তন আমাদের হামলার মূল উদ্দেশ্য নয়, তবে সেটি হলে তা হবে একটি ভালো পরিণতি, অর্থাৎ সরাসরি নয়, কিন্তু কৌশলে ইসরায়েল চাইছে একটি নতুন ইরান। ইসরায়েলের এই হামলা শুধু পরমাণু কর্মসূচি থামানোর জন্য নয়, বরং লক্ষ্য আরও গভীরে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু এই বার্তায় আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া বুঝে নিতে চাইছেন। যদি ইরানের সরকার পতন ঘটে, তবে বিশ্ব তা কতটা গ্রহণযোগ্য মনে করবে।
ইসরায়েলের কান পাবলিক টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি বলেন, যুক্তরাষ্ট্র যুক্ত হোক বা না হোক, ইসরায়েলের সক্ষমতা রয়েছে ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংসের। Moments ago, Israel launched Operation. এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে প্রবেশ করবে কিনা। But there's no way that you can allow, whether you have to fight or সাংবাদিকরা যখন নেতানিয়াহুর কাছে জানতে চান যুক্তরাষ্ট্র ছাড়া ফোর্দোর মতো গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা সম্ভব কিনা, তিনি জানান, আমরা জানি কোথায় হামলা করতে হবে এবং সেটা করার সক্ষমতাও আমাদের রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ট্রাম্প যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো মনে করবেন তাই করবেন, আর আমি করব যা ইসরায়েলের জন্য প্রয়োজন। They close their eyes and ears to all the warning signs. বিশ্লেষকরা বলছেন, ইরান সরকার পতনের ইঙ্গিত দিয়ে নেতানিয়াহু একই সঙ্গে দুটি লক্ষ্য পূরণ করতে চাইছেন। একদিকে আঞ্চলিক হুমকি হ্রাস আর অন্যদিকে নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান মজবুত করা। অভ্যন্তরীণ রাজনীতিতে চাপের মুখে থাকা নেতানিয়াহু এই আন্তর্জাতিক উত্তেজনাকে রাজনৈতিক অস্ত্রের রূপ দিতে চাইছেন, এমন ধারণাও জোরালো হচ্ছে। Iran's ballistic missiles would bring that nuclear war. ইরানের ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট 300 ফুট মাটির নিচে একটি পাহাড়ের অভ্যন্তরে অবস্থিত। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া ফোর্দোর ক্ষতি করা সম্ভব নয়। ইরানের নেতৃত্ব পরিবর্তন তো আরও দূরের কথা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুধু যুক্তরাষ্ট্রের পক্ষেই ফোর্দো ধ্বংস করা সম্ভব, কিন্তু আমি সেটা করব কিনা এখনই বলছি না। এই বক্তব্য সরাসরি না হলেও কৌশলগতভাবে স্পষ্ট করে দেয় যে হোয়াইট হাউস এখনো অপেক্ষা করছে রাজনৈতিক পরিস্থিতি পরিপক্ক হওয়ার জন্য। nuclear weapons being in the hands of Iran. যদিও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছে নিরাপত্তার অজুহাতে, কিন্তু বার্তা পাঠানো হচ্ছে আরও গভীরে। নেতানিয়াহুর বার্তা স্পষ্ট, তিনি ভাবছেন ইরানকে দুর্বল করতে গেলে শুধু ক্ষেপণাস্ত্র নয়, দরকার রাজনৈতিক পতন। আর সেই লক্ষ্যে যুদ্ধ পরবর্তী এক নতুন ইরানের স্বপ্ন দেখছেন নেতানিয়াহু। Israel will never allow those who call for our annihilation to develop the means to achieve that. ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরা মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে প্রাণহানির ঘটনাও ঘটছে। এমন অবস্থার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়ালো ইসরায়েলের সাবেক মন্ত্রীর পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানকে হুমকি দেওয়ার ঘটনা। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ইরান অভিযান শেষ হলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী মেইর মাসরি। তিনি ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে লিখেন, ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি। তিনি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়, আপনার উপলব্ধি যথেষ্ট। মেইর মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে না থাকলেও তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী। বিশেষ করে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন। তাই সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় ব্যাপক প্রতিক্রিয়া। তবে অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির মন্তব্যের নিন্দা জানান। কেউ কেউ বলেন, এমন বক্তব্য পাকিস্তানের জাতীয় ঐক্য ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে। আবার অনেকে ইঙ্গিত দেন, পাকিস্তান অতীতে কূটনৈতিকভাবে সংযম দেখালেও তার পারমাণবিক সক্ষমতা একটি বাস্তবিক প্রতিরোধ শক্তি। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এরই মধ্যে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায়। পাকিস্তান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি। To distract the international community's attention from the horrors of এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকা কিছু গুজবে দাবি করা হচ্ছিল, পাকিস্তান ইরানের ওপর আক্রমণের জবাবে ইসরায়েলে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। তবে সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি অস্বীকার করেছে। যদিও মেইর মাসরির এই মন্তব্যকে কেন্দ্র করে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মন্তব্য কেবল উত্তেজনা বাড়ায় এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলাকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। টেলিফোনে আলোচনায় দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে একমত পোষণ করেছেন এবং চলমান সংঘাতকে সামরিক পন্থা নয়, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, উভয় পক্ষ একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং ইসরায়েলের কার্যকলাপকে দৃঢ়ভাবে নিন্দা করে, যা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য নীতি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, রাশিয়া ও চীন পুরোপুরি একমত যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি রাজনৈতিক সমাধান দাবি করে। শি জিনপিং বলেন, যুদ্ধবিরতি ও সংঘর্ষ বন্ধ করা সর্বোচ্চ অগ্রাধিকার। সশস্ত্র হামলা আন্তর্জাতিক বিরোধ সমাধানের সঠিক পথ নয়। তিনি সংঘাতের পক্ষগুলোকে, বিশেষ করে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন, যাতে চক্রাকার উত্তেজনা এড়ানো যায়। দুই নেতার এই আলোচনা এমন সময়ে হয়েছে যখন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক হামলা শুরু করেছে, যার ফলে তেহরান পাল্টা আক্রমণ চালিয়েছে। সাম্প্রতিক ঘটনায় ইরানি মিসাইল দক্ষিণ ইসরায়েলের সোরোকা হাসপাতালে আঘাত করেছে, যার পরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে হুমকি দিয়েছেন। ইসরায়েল ইতোমধ্যে ইরানের আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে মারাত্মক হামলা চালিয়েছে, যা 7 দিন ধরে চলা সংঘাতকে আরও তীব্র করেছে। হামলার আগে ইসরায়েল সোশ্যাল মিডিয়ায় স্যাটেলাইট ছবি পোস্ট করে লক্ষ্যবস্তুতে লাল বৃত্ত চিহ্নিত করে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল। פגענו באיראן היום לאורך היום, יש להם השפעה על ההתנהלות האיראנית. পুতিন ইরানের পারমাণবিক বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন, যদিও তার প্রস্তাব এখনও গৃহীত হয়নি। উশাকভ জানিয়েছেন যে আলোচনার সময় পুতিন তার মধ্যস্থতার প্রস্তাব পুনরায় উল্লেখ করেছেন, যা শি সমর্থন করেছেন, কারণ তিনি মনে করেন এটি বর্তমান উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। Чрезвычайно важно для того, чтобы гарантировать стабильность в мировых делах. শি বলেছেন, চীন সকল পক্ষের সাথে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে এবং মধ্যপ্রাচ্যের শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, সর্বোচ্চ অগ্রাধিকার হল বেসামরিক নাগরিকদের রক্ষা করা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে সংঘাতে জড়িত না হওয়ার জন্য সতর্ক করেছে। মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমরা বিশেষভাবে ওয়াশিংটনকে পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করতে চাই। তিনি যোগ করেন যে এমন কোনো পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক হবে এবং অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি নিয়ে আসতে পারে। এই সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর এসেছে, যিনি বলেছিলেন তিনি এখনও ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলা সমর্থন করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। আলোচনায় দুই নেতা রাশিয়া চীন দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং 2 সেপ্টেম্বর চীনে পূর্ণাঙ্গ আলোচনা করতে সম্মত হয়েছেন। তারা G7 সম্মেলন নিয়েও আলোচনা করেছেন, যেখানে উভয় নেতা অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করেছেন। উশাকভের মতে, পুতিন ও শি সম্মেলনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য একটি অসফল মুহূর্ত হিসেবে বিবেচনা করেছেন। রাতভর মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে চলেছে তীব্র সংঘর্ষ। ইসরায়েল ও ইরান একে অপরের উপর চালিয়েছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা 60টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় 120টি বোমা ও ক্ষেপণাস্ত্র। হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো। আইডিএফ এর দাবি, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো পারমাণবিক অস্ত্র নির্মাণে ব্যবহৃত হচ্ছিল। এর মধ্যে রয়েছে আরাকের ভারী পানি চুল্লি এবং নাতানজের একটি গোপন গবেষণা কেন্দ্র। অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিয়েছে। তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। বেয়ারশেবা শহরে মাইক্রোসফটের কার্যালয়ের পাশে আগুন জ্বলতে দেখা গেছে।
আশেপাশের কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে এই হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তারা আরও জানায়, ইরান সম্ভবত হামলা চালিয়েছে বেয়ারশেবার গাভিয়াম প্রযুক্তি পার্ক লক্ষ্য করে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক স্থাপনা, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের হামলায় 71 জন আহত হয়েছেন। এর আগে ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা শুরু করে। তেল আবিবের পক্ষ থেকে বলা হয় তেহরান পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। এই হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল একের পর এক টার্গেট করছে ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক বিজ্ঞানী এবং শীর্ষ জেনারেলদের। তাদের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। এই পাল্টাপাল্টি হামলা এরই মধ্যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ায় তাহলে পুরো অঞ্চল নরকে পরিণত হবে। তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যদি এতে জড়ান তাহলে ইতিহাস তাকে এমন একজন প্রেসিডেন্ট হিসেবেই মনে রাখবে যিনি অন্যের যুদ্ধে পা রেখেছিলেন। খতিবজাদে আরও বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে আরও জটিল করে তুলবে। এতে আগ্রাসন চলতেই থাকবে এবং নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ক্রমশ বাড়ছে। পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং গোটা মধ্যপ্রাচ্যে এক অনিয়ন্ত্রিত বিপর্যয়ের দিকে ঠেলে যেতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, চলমান বিধ্বংসী হামলার পরেও এখনও নতুন প্রজন্মের উন্নততর ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরুই করেনি ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের ওপর এই অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলে বেশ চাপের মুখেই পড়বে নেতানিয়াহু। গত 13 জুন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC টানা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এ পর্যন্ত দুই পক্ষের মধ্যে প্রায় 400টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিনিময় হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই বিপুল পরিমাণ হামলা সত্ত্বেও ইরান এখনও তাদের নতুন প্রজন্মের উন্নততর ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহারই করেনি। তাসনিম নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, ইরান কৌশলগতভাবে তার অত্যাধুনিক অস্ত্রাগারকে এখনও গোপন রেখেছে। সম্ভবত ভবিষ্যতে বড় ধরনের সংঘাত বা মার্কিন হস্তক্ষেপের জন্য এটিকে সংরক্ষণ করছে তারা। বিশ্লেষকদের দাবি, ইরানি হামলাগুলোতে এমন 10টি কৌশলগত বৈশিষ্ট্য রয়েছে যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিচ্ছে। নিম্ন ও মধ্য উচ্চতার ক্ষেপণাস্ত্র একত্রে নিক্ষেপ, সময়ভিত্তিক বিভ্রান্তি, ব্লাইন্ড স্পট লক্ষ্য করা, এই ধরনের কৌশল ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তেল আবিব দাবি করছে তারা ইরানের প্রায় 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া ইরানের আকাশের উপর আংশিক নিয়ন্ত্রণ বা এয়ার সুপিরিয়রিটি অর্জনের দাবিও করেছে তারা। তবে এসব দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা বিশ্লেষকরা।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের অর্ধেকেরও বেশি এখনও অক্ষত রয়েছে। এদের বড় একটি অংশ ভূগর্ভস্থ বাংকারে নিরাপদে রাখা আছে, যা সহজে শনাক্ত বা ধ্বংস করা সম্ভব নয়। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে ইসরায়েল নিজেই সংকটে পড়েছে নিজেদের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ নিয়ে। বিশেষ করে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টরগুলো মজুদ দ্রুত শেষ হয়ে আসছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা বলছেন, এই চাপের মধ্যেই যদি ইরান তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে নামে, তবে আকাশ প্রতিরক্ষা ব্যূহ সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। ইসরায়েলি সূত্রের দাবি অনুযায়ী তারা এখনও ইরানের প্রতিটি হামলার জবাব দিতে প্রস্তুত। তবে বাস্তবে ইরানের আঘাত প্রতিরোধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিপুল চাপ তৈরি হচ্ছে, যেটি দিন দিন আরও বাড়ছে। অনেকেই ধারণা করছেন ইরান এখনও তাদের মূল অস্ত্রভাণ্ডারকে আড়াল করে রেখেছে। এটি ইঙ্গিত দেয়, সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় বা তাতে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো মিত্রশক্তি সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে যুদ্ধের চরিত্র এবং গতিপথ একেবারেই পাল্টে যেতে পারে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় বা সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করে, তাহলে হিজবুল্লাহও এই যুদ্ধে যুক্ত হবে। এমন তথ্যই প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। মিডল ইস্ট আইকে দেয়া এক বক্তব্যে হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি গোপন সূত্র জানায়, গোষ্ঠীটির আদর্শিক রেড লাইন রয়েছে, যার মধ্যে রয়েছে খামেনিকে হত্যা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা। এ ধরনের ঘটনা ঘটলে পরিস্থিতির হিসাব বদলে হিজবুল্লাহ সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়বে। এর আগে রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেছিলেন, তারা ইরানের ওপর হামলার প্রতিক্রিয়ায় সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাবে না। তবে মিডল ইস্ট আইকে হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, রয়টার্সের সেই তথ্য ছিল ভুল বা বিভ্রান্তিকর। গত শনিবার হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, ইরান আত্মরক্ষা করতে জানে। এর মাধ্যমে তিনি বুঝাতে চান, ইরানের পক্ষে কথা বললেও হিজবুল্লাহ সরাসরি যুদ্ধ শুরু করবে না, তবে নির্দিষ্ট সীমা অতিক্রম হলে পরিস্থিতি বদলে যেতে পারে। অন্যদিকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আল জাজিরাকে বলেন, যদি ওয়াশিংটন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে হিজবুল্লাহ সহ ইরানের আঞ্চলিক মিত্রদের প্রতিক্রিয়া আসবেই। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এই আশঙ্কাকে আরও জোরালো করেছে। সিবিএস নিউজ জানায়, ট্রাম্প ইতোমধ্যেই ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এছাড়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ওয়াশিংটন জানে খামেনি কোথায় আছেন, তবে আপাতত তাকে হত্যা করা হবে না। এই মন্তব্য নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ, কারণ এটি ইঙ্গিত দেয় ভবিষ্যতে খামেনিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বিবেচনায় আছে। এরই মধ্যে ইসরায়েল গত 13 জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। জবাবে ইরানও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একের পর এক পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই পাল্টাপাল্টি সংঘর্ষে এখন পর্যন্ত উভয় পক্ষেই বহু হতাহতের খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, যদি হিজবুল্লাহ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে লেবানন সীমান্ত জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলে যাবে। এরই সঙ্গে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে সিরিয়া, ইরাক, ইয়েমেন, এমনকি গাজার দিকেও, যেখানে ইরানের প্রভাব রয়েছে। এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি গভীর পর্যায়ে গেলেও অনেক কিছু নির্ভর করছে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্তের উপর এবং খামেনিকে ঘিরে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কী হবে তার উপর। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলকে টেনে নিতে পারে বহু বছর ধরে চলা আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন এক মাত্রায় পৌঁছেছে। যুদ্ধবিমান, রণতরী, সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর অস্ত্র বাংকার বাস্টার ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিশেষ করে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় এই বোমা সম্ভাব্য ব্যবহারের ইঙ্গিতেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে মার্কিন সামরিক কৌশল। As I did ask Tucker, I said, well, are you okay with nuclear weapons being... যুক্তরাষ্ট্রের তৈরি এই বোমার নাম JBU-57AB, যার ওজন প্রায় 30,000 পাউন্ড। এই বোমা এতটাই বিপজ্জনক যে মাটি বা শক্ত কংক্রিটের গভীর স্তর ভেদ করে ভিতরে ঢুকে নির্দিষ্ট স্থানে বিস্ফোরণ ঘটাতে পারে। বোমাটি এতটাই শক্তিশালী যে পাহাড়ের অভ্যন্তরে থাকা পারমাণবিক স্থাপনাও ধ্বংস করে দেওয়ার সামর্থ্য রাখে। বিশেষজ্ঞরা বলছেন এর বিস্ফোরণ কোনো সাধারণ বোমার সঙ্গে তুলনীয় নয়। ভূগর্ভস্থ মিলিটারি ঘাঁটি, পারমাণবিক গবেষণাগার, মিসাইল সাইলো, কমান্ড সেন্টার সবকিছু এর লক্ষ্য হতে পারে। মূলত কঠিন ধাতু দিয়ে তৈরি বোমাটির গঠন এমন যে এটি নিক্ষেপের সময় ছিন্ন ভিন্ন না হয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছায় এবং ধ্বংসাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বাংকার বাস্টার বোমার প্রয়োজনীয়তা প্রথম প্রকট হয় 1991 সালের উপসাগরীয় যুদ্ধে। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার বহু সামরিক স্থাপনা মাটির নিচে নির্মাণ করায় যুক্তরাষ্ট্র সাধারণ বোমা দিয়ে তা ধ্বংসে ব্যর্থ হয়। এরই প্রেক্ষিতে তড়িঘড়ি করে তৈরি করা হয় প্রথম প্রজন্মের বাংকার বাস্টার JBU-28। এরপর প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আরও শক্তিশালী, সবচেয়ে বিধ্বংসী JBU-57AB তৈরি করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েল, রাশিয়া, চীন সহ সামরিক দিক থেকে ক্ষমতাধর কয়েকটি দেশের কাছে রয়েছে উন্নত মানের বাংকার বাস্টার বোমা। তবে সবচেয়ে আলোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি MOP, যা ইতোমধ্যেই ইরান সংলগ্ন অঞ্চলে মোতায়েন করা B-2 স্টিলথ বোমারু বিমানের মাধ্যমে বহন করা সম্ভব। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে তেহরানের দক্ষিণে অবস্থিত ফোর্দো পারমাণবিক স্থাপনাটি যুক্তরাষ্ট্রের টার্গেটে রয়েছে। মাটির প্রায় 80 মিটার নিচে স্থাপনাটি নির্মিত হওয়ায় সাধারণ বোমা দিয়ে তা ধ্বংস করা প্রায় অসম্ভব। তবে JBU-57 এর মতো বাংকার বাস্টার ব্যবহার করলে তা সম্ভব। বিশ্লেষকরা বলছেন যুদ্ধক্ষেত্রে বাংকার বাস্টার ব্যবহারের অর্থ হবে যুদ্ধকে নতুন ও আরও ভয়ঙ্কর এক স্তরে নিয়ে যাওয়া। এটি শুধু একটি দেশ নয়, গোটা অঞ্চলকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। পারমাণবিক স্থাপনায় হামলার অর্থ হতে পারে চূড়ান্ত যুদ্ধ বা সম্ভাব্য পারমাণবিক প্রতিক্রিয়া। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিষয়টি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অনেকেই বলছেন সামরিক কৌশলের বদলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনই এখন একমাত্র পথ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ধ্বংসকারী বোমার নাম MOP। এটি পারমাণবিক নয়, তবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 200 ফুট নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। এত ভারী ও শক্তিশালী বোমা অন্য কোনো দেশের হাতে নেই। এটি সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে। বোমাটির ওজন প্রায় 30,000 পাউন্ড বা 13,600 কেজি। MOP কেবল যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট স্টিলথ বোম্বারে বহন করা সম্ভব। এই বিমান খুব কম রাডারে ধরা পড়ে এবং একসঙ্গে দুটো MOP বোমা নিয়ে একটানা প্রায় 11,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আকাশে জ্বালানি পূরণের মাধ্যমে এর পাল্লা আরও বেড়ে যায়। এই ক্ষমতার কারণে পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত পৌঁছে আঘাত হানতে সক্ষম এটি। বিশেষজ্ঞদের মতে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চাইলে এই বোমাই সবচেয়ে কার্যকর অস্ত্র। তবে এটি এখনও যুদ্ধে ব্যবহৃত হয়নি এবং ইসরায়েলের কাছে এই বোমা নেই। যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের পক্ষে এটি ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে MOP ব্যবহার হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরান বিরোধী অভিযানে কতটা সরাসরি অংশগ্রহণ করবে তার উপর। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার ফলে জনগণকে সরে যাওয়ার অনুরোধ করেছে ইসরায়েল। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সম্প্রতি ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের এ হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
পোস্টে বলা হয়েছে, ইসরায়েল বাসিন্দাদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের সেখানে থাকতে বলা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে সামরিক মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান তার সর্বশেষ হামলায় ইসরায়েলের দিকে কমপক্ষে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জনবহুল এলাকায় কোনো আঘাত বা আহতদের তাৎক্ষণিক খবর পায়নি। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। এছাড়া তুরস্ক ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সূত্র আরও জানায়, এরই মধ্যে তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কের শরণার্থীদের অস্বাভাবিক প্রবাহ দেখা যায়নি। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, তুরস্ক স্থানীয়ভাবে বহু স্তর বিশিষ্ট উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থা নিয়ে কাজ করছে। এর মধ্য দিয়ে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে দেশটি, যেন সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি উচ্চ স্তরে রাখে। ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, আলেকজান্ডারও পারস্যবাসীকে পরাজিত করতে পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে আলোচনা। এদিন সকালে আরেক পোস্টে চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে। আমেরিকাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলে তিনি বলেন, 5000 বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যা আমেরিকা শিখতে অস্বীকার করে। তাদের মনে রাখা দরকার, সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না, তারা তাদের যুদ্ধযন্ত্রের অতৃপ্ত ক্ষুধার নিচে ভেঙে পড়ে। জিনপিং লেখেন, চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। তিনি পূর্বেকার রাজবংশের ধ্বংসের ইতিহাস স্মরণ করেন। যুদ্ধবাজ মনোভাব কিভাবে একটি জাতিকে ধ্বংস করেছে তার বর্ণনা দেন। শি লিখেন, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে শক্তিশালী কিন রাজবংশ যুদ্ধরত রাজ্যগুলোকে একত্র করে। তারা মহান প্রাচীর নির্মাণ করে এবং চীনের প্রথম সম্রাটের কাছে টেরাকোটা সেনাবাহিনীকে হস্তান্তর করে। কিন্তু সৈন্যদের অবিরাম যুদ্ধে বাধ্য করে এবং সাম্রাজ্যের গৌরবের জন্য জনগণের রক্ত শুষে নেওয়ার পর এই রাজবংশ মাত্র 15 বছরের মধ্যে ধ্বংস হয়ে যায়। 8ম শতাব্দীতে পরাক্রমশালী তাং রাজবংশ বিশ্বের দূরবর্তী প্রান্ত থেকে কর আদায় করত, কিন্তু বিজয়ের নেশায় মত্ত হয়ে এই সেনাবাহিনী মধ্য এশিয়ায় গভীর অভিযান চালায়, যার ফলে সামরিক দলগুলো নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পায়। যখন দুর্বল রাষ্ট্র আর তাদের ক্ষুধা মেটাতে পারেনি, তখন আন লুসানের বিদ্রোহ রাজধানী চাংআনকে পুড়িয়ে দেয় এবং সাম্রাজ্যকে অপরিবর্তনীয় পতনের দিকে ঠেলে দেয়। 13 শতাব্দীতে চেঙ্গিস খানের অজেয় অশ্বারোহী বাহিনী ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিজয় ছিনিয়ে আনে। কিন্তু অবিরাম সম্প্রসারণ সাম্রাজ্যকে যত দ্রুত বিজয় এনে দেয়, তত দ্রুত তা ক্ষয়প্রাপ্ত করে। এটিকে সবচেয়ে স্বল্পস্থায়ী রাজবংশগুলোর একটিতে পরিণত করে। 5000 বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যা আমেরিকা শিখতে অস্বীকার করে।